এবং আরেকটা ডায়ামিটার হচ্ছে এই স্প্রিংটার ডায়ামিটার। তো তারের ডায়ামিটারকে স্মল ডি দ্বারা প্রকাশ করা হয়, আর স্প্রিং এর ডায়ামিটারকে আপনার ক্যাপিটাল ডি দ্বারা প্রকাশ করা হয়। রেডিয়াসকে ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা হয় স্প্রিং এর ক্ষেত্রে। এটা হচ্ছে যে স্প্রিং এর রেডিয়াস বলা যায়, কিংবা আপনার লুপের রেডিয়াস, অথবা মানে কয়েলের রেডিয়াস এরকম বলা হয় থাকে। So the maximum shearing stress is the sum of the direct shear stress. ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেসটা হলো আপনার ডিরেক্ট শিয়ার স্ট্রেস, এটা tau 1 equals to P by A, and the torsional shearing stress tau 2 TR by J, where T equals to PR, where T equals to PR. P হচ্ছে যে ফোর্সটা এখানে অ্যাপ্লাই হয় সেই ফোর্স, আর হচ্ছে এটার কয়েলের রেডিয়াস, ডেল হচ্ছে ইলংগেশন। এখানে টাউ যেটা, সেটা হচ্ছে টাউ 1 প্লাস টাউ 2, অর্থাৎ দুই ধরনের বা দুইটা ফোর্স, দুইটা স্ট্রেস এখানে অ্যাপ্লাইড হয়। একটা হচ্ছে আপনার পি বাই এ, এটা হচ্ছে ডিরেক্ট শিয়ার স্ট্রেস, এর ক্ষেত্রে এ ইকুয়ালস টু হচ্ছে আবার আপনার পাই ডি স্কোয়ার বাই 4। আর একটা হচ্ছে টর্শনাল শিয়ার স্ট্রেস, টি আর বাই জে, এটাকে অনেক সময় আমরা 16 পি আর বাই পাই ডি কিউ এরকম ভাবে লিখে থাকি। সো এই দুইটা থেকে আপনি যদি টাউটা মানে এটা কমন নেন 16 পি আর বাই পাই ডি কিউ, এটা যদি কমন নেওয়া হয় তাহলে থাকে 1 প্লাস ডি বাই 4r। সো এটা হচ্ছে টোটাল শিয়ার স্ট্রেসের মান। স্প্রিং এর মধ্যে টোটাল শিয়ার স্ট্রেসের মান হচ্ছে টাউ ইকুয়ালস টু 16 পি আর বাই পাই ডি কিউ into 1 plus d by 4r. The formula neglects the curvature of the spring. এখানে the formula neglects the curvature of the, this is used for light spring where the ratio d by 4r is small. এখানে স্প্রিং এর কার্ভেচার এটাকে মানে নেগলেক্ট করা হয়, বরং এটা ওই ধরনের স্প্রিং এর ক্ষেত্রে প্রযোজ্য ধরা হয় যেখানে আপনার ডি বাই 4r এটা খুব ছোট। This is used for light spring where the d by 4r is small. d হচ্ছে ওয়্যারের ডায়ামিটার এবং r হচ্ছে আপনার কয়েলের যে রেডিয়াস সেটা। For heavy springs and considering the curvature of the spring, AM wall formula more precise. It is given by একজন ইঞ্জিনিয়ার বা গবেষক এম ওয়াল, উনি স্প্রিং এর জন্য স্ট্রেসের যে ভ্যালু বের করেছেন সেটা হচ্ছে 16 PR by pi d cube into 4m minus 1 by 4m minus 4 plus 0.615 by m, where m is called spring index and 4m minus 1 m হচ্ছে এখানে স্প্রিং ইন্ডেক্স, এবং 4m minus 1 by 4m minus 4 is the wall factor। ঠিক আছে, সো এই যে দুটো ফর্মুলা আমরা দেখতেছি এগুলো হচ্ছে স্প্রিং এর জন্য যে স্ট্রেসটা স্প্রিং এর মধ্যে অ্যাপ্লাইড হচ্ছে সেই স্ট্রেসের জন্য ফর্মুলা। আচ্ছা, তারপরে আমরা এখানে নিউ একটা ফর্মুলা আসলাম। এখানে the elongation of the bar, বারের যে ইলংগেশন সেটা এখানে দেখানো হয়েছে।
the elongation of the bar. Del equals to 64 p r cube n by gt to the power 4. The elongation of the bar, বারের যে elongation সেটা হচ্ছে এটা পাওয়া যাবে del equals to 16 p r cube n 64 p r cube n by gd to the power 4. p হচ্ছে ফোর্স, r হচ্ছে যে কয়েলের রেডিয়াস বা স্প্রিং এর রেডিয়াস, এবং n হচ্ছে আপনার নাম্বার অফ টার্নস, যেখানে n এর কথা বলা হয়েছে, n equals to number of turns, g হচ্ছে আপনার modulus of rigidity, small d is equals to your diameter of the wire. স্প্রিং এর যে ওয়্যার আছে সেই ওয়্যারের ডায়ামিটার হচ্ছে small d. Notice that the deformation del is directly proportional to the applied load. The ratio of P is called the spring constant. P to del is called the spring constant. K is equals to. So here you can see one thing, that the ratio of P and delta is constant because 64 is a constant number, R is constant, N is constant, G, D, all are constants. So here only non-constant value or non-constant variable is delta and P. So the ratio of P by delta is called your spring constant, K, which is called spring constant, and the value of spring constant P by delta is equals to your g d to the power 4 by 64 r cube n Newton per millimeter. That means if you change the side, delta comes below the underline and g d to the power 4 goes left side, and 64 r cube n, 64 r cube n, this goes to left side and under the curve, under the line. So এটা হচ্ছে আপনার স্প্রিং কনস্ট্যান্ট P by delta, মান হচ্ছে g to the power 4 by 64 r cube n. Spring in series. For two or more springs with spring laid in series, the resulting spring constant K is given by, যদি কোনো দুটো স্প্রিং সিরিজে থাকে তাহলে তাদের স্প্রিং কনস্ট্যান্ট হবে 1 by K equals to 1 by K1 plus 1 by K2. অর্থাৎ আপনারা যখন কি করেছেন 9, 10 বা ইন্টারমিডিয়েটে ম্যাথ, ইলেকট্রিক্যাল ম্যাথ করছেন, রেজিস্ট্যান্স, প্যারালাল রেজিস্ট্যান্স, প্যারালাল রেজিস্ট্যান্স এন্ড সিরিজ রেজিস্ট্যান্স, ওটা বিপরীত ফর্মুলা আর কি। আমরা জানি যে প্যারালাল রেজিস্ট্যান্সের জন্য ফর্মুলা ছিল 1 by R equals to 1 by R1 plus 1 by R2 এরকম। এখানে সিরিজের জন্য, স্প্রিং এর সিরিজের জন্য এই কনস্ট্যান্টটা হয়ে যায় 1 by K plus 1 by K1 plus 1 by K2. So these are the spring constant of the series of spring
and K1 is equals to the first spring constant of spring, or constant of spring of first spring. K2 is the constant for second spring, K3 is the for third spring, and so on. So if you laid, or if you join 3 spring in parallel, then you can see the constant of spring just add up. That means the total constant when the springs are in parallel, then the total constant is the summation of each constant of spring. That means K is equals to the spring constant of several spring which is laid in parallel, or which is kept in parallel, and K1 is spring constant of first spring, K2 is the spring constant of second spring, and so on. So the summation of each spring constant gives the summation of the spring constant when the springs are in parallel. Parallel রাখলে আপনাদের spring constant হয়ে যাবে K equals to K1 plus K2 and so on. So এগুলো হচ্ছে আমাদের ফর্মুলা, এই ফর্মুলাগুলোতে ম্যাথ আছে. If we see one math, here this is the first math. Determine the maximum shearing stress and elongation in the helical steel spring. আপনার এখানে বের করতে হবে maximum shearing stress এই একটা জিনিস, and elongation in a helical spring composed of 20 turns, যেখানে আপনার টার্ন হচ্ছে 20 of 20 millimeter diameter wire, যে ওয়্যারটা আছে সেটা ডায়ামিটার হচ্ছে 20 millimeter and mean radius of 90 millimeter. mean radius মানে কয়েলের যে রেডিয়াস বা স্প্রিং এর যে রেডিয়াস সেটা হচ্ছে 90 millimeter. Spring is posed supporting a load of 1.5 kilonewton. এবং লোড and GPA equation 3.10 or AM ওয়াল যে ফর্মুলাটা দিয়েছেন সেটা আপনি যদি সেই ফর্মুলা ইউজ করেন, if you use this formula, so the tau max is equals to your 60 PR by pi d cube into 4m minus 1 4m of tau max, or maximum tau. Here P is equals to load, R equals to radius of coil, D equals to radius of wire, diameter of wire. M is equals to your spring index. M is equals to your spring index, and 4m minus 1 by 4m minus 4 is wall factor. This is your wall factor. So here P is equals to 1.5 kilonewton or 1500 newton, R equals to 90 millimeter. This value is given. D equals to 20 millimeter, N equals to 20 turns, M equals to 2R by D. 2R by D is equals to your spring index. This is the value of spring index, D by D or 2R by D. Spring index এর ভ্যালুটা কি বুঝতে পারছেন আপনারা? স্যার স্প্রিং এর ব্যাসার্ধ নাকি? এখানে 2R এটা হচ্ছে বড় যে মানে স্প্রিংটাকে আপনি যদি একটা মানে সিলিন্ডার ধরেন, সেই সিলিন্ডারের যে ডায়ামিটার সেটা, আর এই স্মল ডি এটা হচ্ছে ওয়্যার, মানে স্প্রিং যে ওয়্যারটা দ্বারা গঠিত সেই ওয়্যারের ডায়ামিটার। ক্লিয়ার হয়েছে জিনিসটা? সো এখানে 2R অথবা ক্যাপিটাল D হতে পারে. This is the diameter of the coil
or this is diameter of the cylinder which contains spring. মানে আপনি স্প্রিংটাকে একটা সিলিন্ডারের মধ্যে রাখলেন, তাইলে ওইটার যে ডায়ামিটার ওইটা একটু ছোট হবে আপনার 2r বাই অথবা d। আর যে স্মল ডি এটা হচ্ছে স্প্রিংটা যেই ওয়্যার দিয়ে গঠিত, যে তারটা দিয়ে স্প্রিং গঠিত, সেই ওয়্যারের ডায়ামিটার হচ্ছে স্মল ডি। So here tau max is equals to your 16 into 1500 into 90 by so this value is easily determinable and you can determine the value. So tau max or the value is your 99.87 MPa. Here all the values are given, and modulus of rigidity or shear modulus of elasticity is also your 83 GPa. So tau max বের হলো 9.87 MPa, and this is answer. Then the value of del, the equation of del is equals to 64 PR cube and by GD2 per 4. So এই 64 P হচ্ছে 1500, R is equals to your 90 এখানে 90 মিলিমিটারে আছে, সবগুলোকে মিলিমিটারে নিলে আসলে ভ্যালু খুব একটা চেঞ্জ হয় না। সো এটা মিলিমিটার, এটাও মিলিমিটারে 883,020 to the power 4. So del equals to your 105.4 millimeter. So this is the elongation. This is the elongation of the spring, 105.4 millimeter. বেশ ভালো elongation হয়েছে। এবং ডেল এটা আসলে কোনটা, এটা আপনারা এখানে দেখলে বুঝতে পারবেন। দিস ইজ দ্য ভ্যালু অফ ডেল, অর্থাৎ ইলংগেশন কতটুকু পরিমাণে বৃদ্ধি পেয়েছে, স্প্রিং এর দৈর্ঘ্য এটা কতটুকু বৃদ্ধি পেয়েছে, সেটাই হচ্ছে ডেল। আমরা যদি পরের ম্যাথগুলো দেখি, এই ম্যাথটাও সোজা, জাস্ট মানে ইউনিট গুলো চেঞ্জ করা হয়েছে, ইঞ্চি আগে ছিল মিলিমিটার দিয়ে, এখানে ইঞ্চি দিয়ে করা হয়েছে। তো পারা যাবে না? জি স্যার পারা যাবে। জি স্যার, ট্রাই করলে স্যার পারা যাবে ইনশাআল্লাহ, আশা করি পারবেন। সো এখানে ম্যাথগুলো আছে। So this is the problem 347. Two steel springs arranged in series as shown in figure P347 supports a load P. The upper অর্থাৎ দুইটা স্প্রিং এরকম চিত্রে যেভাবে দেখানো আছে ওইভাবে ঝুলে আছে। The upper spring has 12 turns and 25 millimeter diameter of wear and a mean radius of 100 millimeter. এখানে আপার যে স্প্রিংটা সেটার টার্নস এবং ওয়্যার ডায়ামিটার এবং আপনার এই জিনিসগুলো দেয়া আছে। The lower spring consists of 10 turns, 20 millimeter wire diameter and radius of 75 millimeter. নিচের স্প্রিংটাও বিষয়গুলো দেয়া আছে। If the maximum shearing stress in either spring must not exceed 200 MPa.
দুইটা স্প্রিং এর মধ্যে আপনার শেয়ারিং স্ট্রেস যেটা সেটা 200 MPa বা 200 MPa এটা এক্সিড করতে পারবে না। কম্পিউট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পি, পি এর ম্যাক্সিমাম ভ্যালুটা নির্ণয় করতে হবে, এন্ড দ্য লোকাল ইলংগেশন অফ অ্যাসেম্বলি। ম্যাক্সিমাম পি এর ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করতে হবে এবং লোকাল ইলংগেশন অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা ইলংগেশন কত হয় সেটা আপনাকে নির্ণয় করতে হবে। Use equation 3.10 and G equals to 3 GPa. G হতে হবে 80 GPa. Compute the equivalent spring constant by dividing the load by the total elongation. Compute the equivalent spring constant by dividing the load by total elongation. Equivalent spring ratio এটা হবে আপনার টোটাল ইলংগেশন এটাকে ভাগ করতে হবে টোটাল যে ফোর্স সেটা দিয়ে। স্প্রিং 1 এখানে তার যে ইনফরমেশনগুলো সেগুলো দেয়া আছে, and the information of spring 2 is also given here, and the common information for spring tau max equals to 200 MPa and G equals to 3 GPa is given here. So at first we have to determine the value of P. আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে P এর মানটা কত হবে। So the value of P is what? So we can first determine the value of tau max. Tau max is equals to 16 PR by pi d cube into 4m minus 1 by 4m minus 4, 0.615 by m. This is your equation 3.10. So এখানে যদি আপনি মানগুলো বসান, for spring 1 এর জন্য for spring 1 এর জন্য এটা আসে হলো যে 5182 নিউটন, and for spring 2 এই যে পি এর ভ্যালু যেটা লোড সেটার ভ্যালু আসে 3498 নিউটন। সো আমরা ইউজ করব হচ্ছে যে কম যেটা সেটা স্প্রিং 2 এর জন্য সেটা ইউজ করব, কারণ হচ্ছে যে যেটা আমরা আগেও বলেছি যে কম লোডটা হচ্ছে অলওয়েজ সেফার লোড। অর্থাৎ এই যে 3498 লোডে নিচের স্প্রিংও টিকে থাকবে এবং উপরের স্প্রিংও টিকে থাকবে। কিন্তু উপরের যে ফোর্স সেই ফোর্সের কারণে শুধু উপরের স্প্রিংটাই টিকে থাকবে কিন্তু নিচের স্প্রিংটা আর টিকে থাকবে না, সেটার স্প্রিংনেস নষ্ট হয়ে যেতে পারে অথবা আপনার বেঁকে যেতে পারে। সো এটা হচ্ছে পি। সো হোয়াট ইজ দ্য টোটাল ইলংগেশন? টোটাল ইলংগেশন হবে প্রত্যেকটা স্প্রিং এর জন্য আমি যদি আলাদা আলাদা ইলংগেশন মাপি তাহলে যে ইলংগেশনটা হবে সেটাই হচ্ছে আপনার টোটাল ইলংগেশন। সো ডেল এটা হচ্ছে টোটাল ইলংগেশন, ডেল 1 হচ্ছে স্প্রিং 1 এর জন্য যে ইলংগেশন হচ্ছে সেটা, আর ডেল 2 এটা হচ্ছে যে স্প্রিং 2 এর জন্য যে ইলংগেশন আছে সেটা। সো ডেল এর মানটা এই প্রত্যেকটার মধ্যে আপনি যদি ভ্যালুগুলো বসান তাহলে বের হবে। সো ডেল ডেল আসতেছে so the value of del, that means total elongation is equals to 153.99, প্রায় 150 মিলিমিটার, 154 মিলিমিটার মতো। এটা ইলংগেশন হয়েছে। সো ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট,
এটার ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? So now equivalent spring constant K equivalent equals to P by 3498 অর্থাৎ টোটাল যে ফোর্স সো K equivalent equals to P by delta P হচ্ছে টোটাল ফোর্স আর ডেল্টা হচ্ছে আপনার টোটাল এলongation সো K equivalent is equals to 22.73 স্যার কি চলে গেছে? আমি মনে হয় লেফট চলে গেছি। স্যার মনে হয় উধাও। কি ব্যাপার, আর কি ক্লাস হবে? সিয়ার একটা ফোন দাও। আচ্ছা এখন দেখেন এই যে 348 নম্বর একটা ম্যাথ। এই ম্যাথটাতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে a rigid bar pinned at O পয়েন্টে পিন করে রাখা হয়েছে
is supported by two identical springs as shown in figure. A rigid bar pinned at O is supported by two identical springs as shown in figure P148. Each spring consists of 20 turns of 3 and 4 inch diameter while having a mean diameter of 6 inch. Determine the maximum load W that may supported if the shearing stress in the spring is limited to 20 ksi. এখানে দুইটা স্প্রিং দেখতে পাচ্ছেন আপনারা। এই স্প্রিং দুইটার যে বৈশিষ্ট্য বা ইনফরমেশন সেটা দেয়া আছে এবং আপনাকে এখানে ডিটারমাইন করা লাগবে যে ডাব্লিউ এর ভ্যালুটা কত হইতে পারে। ডাব্লিউ এর ভ্যালুটা কত হবে, যেখানে স্প্রিং এর যে স্ট্রেংথ shearing stress which is limited to আপনার 20 ksi. So tau max is equals to your 60 pr by pi d cube 1 plus d by 4r. এটা ইকুয়েশন 3.9। আপনারা যদি এখানে উল্লেখ করে দেয় 3.10 ইকুয়েশন ইউজ করতে আপনারা সেটা ইউজ করতে পারতেন, কোনো অসুবিধা নেই। সো এই ইকুয়েশনে বসিয়ে আপনি পি এর ভ্যালু যেটা সেটা আপনারা আগে ফার্স্টে নির্ণয় করতে হবে। পি এর ভ্যালু কোনটা, এই দেখেন পরের যে ইকুয়েশন। For this problem the critical spring is the one subjected to torsion. Use P2 equals to 519.15 lb. তো এখানে আপনার ফ্রি বডি ডায়াগ্রামটা দেখেন। P1 যে ফোর্সটা আমরা বের করব, P ফোর্স যেটা আমরা বের করব, এই P ফোর্স এটা কাজ করতেছে দুই জায়গায়। একটা হচ্ছে বাম পাশে এখানে P ফোর্স কাজ করতেছে, আর একটা ডান পাশে P ফোর্স কাজ করতেছে। প্রথম ফোর্সটাকে আমরা বলতেছি P1 and the second force is called P2, and both the forces has value 519.75 lb or 75 pound. So এখান থেকে আমরা দুইটার মান হচ্ছে যে P। সো যেহেতু এই যে বারটা ও পয়েন্টে আপনার ফ্লেঞ্জড অবস্থায় আছে বা ও পয়েন্টে এটা আপনার পিন্ড অবস্থায় আছে, সো এটার রেসপেক্টে আমরা যদি ও পয়েন্টের রেসপেক্টে এই বাম পাশের যে স্প্রিং সেটা এবং ডান পাশের স্প্রিং এই দুইটা স্প্রিং এর ডিফর্মেশন কতটুকু হইলো এটা আমরা একটু যদি ডিটারমাইন করার চেষ্টা করি, তাহলে এই ত্রিভুজ থেকে দেখা যায়, ছোট ত্রিভুজ বাম পাশেরটা এবং ডান পাশের যে বড় ত্রিভুজ দুইটা থেকে দেখা যায়, আমরা লিখতে পারি del 1/2 equals to del 2/4. del 1 হচ্ছে এইটা হচ্ছে del 1, 2 হচ্ছে এটা del 1/2 equals to your del 2/4, যেহেতু এটা 4 ফিট আছে এখানে। বুঝতে পারতেছেন? জি স্যার। আচ্ছা, তারপর এখানে del 1 এর যে ফর্মুলা সেটা বসাইছে, del 2 ফর্মুলা এটা বসাইছে। আচ্ছা, আমি একটা ইনফরমেশন আপনাকে একটু রং দিছি, সেটা আপনি একটু কারেকশন করে নেন। আমি বলছিলাম যে এখানে পি ফোর্সটা দুইটাতেই কাজ করতেছে এবং দুইটাই সমান। আসলে কিন্তু এখানে দুইটাতেই সমান না, হ্যাঁ, বরং আমরা যে টাও ম্যাক্সটা বের করেছি সেই টাও ম্যাক্সটা হচ্ছে দ্বিতীয় স্প্রিং এর জন্য, কারণ এই দ্বিতীয় স্প্রিংটা হচ্ছে মোস্ট ক্রিটিক্যাল স্প্রিং। ঠিক আছে, ক্রিটিক্যাল স্প্রিং, কারণ এই স্প্রিংটা টেনশনে থাকবে
অর্থাৎ এই স্প্রিংটাকে টানা হবে এবং টেনশনে থাকবে এবং এটার ইলংগেশন অনেক বেশি হবে, যার কারণে এটা ক্রিটিক্যাল স্প্রিং। এবং এই জন্য এটার যে ফোর্স সেটা আমরা 519 ধরছি। এবং ওইটার চেয়ে পরবর্তীতে দেখা যায় যে এই P1 এর যে ভ্যালু সেটা হয় P2 এর হাফ, এই ইকুয়েশন থেকে পাওয়া যায়। অর্থাৎ P2 এর ভ্যালু যদি 519 হয়, হ্যাঁ, P1 এর ভ্যালু হয় 259। অর্থাৎ এই সেকেন্ড স্প্রিংটা, এই সেকেন্ড স্প্রিং এর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে ফার্স্ট স্প্রিং এ তার চেয়ে অর্ধেক পরিমাণ ফোর্স অ্যাপ্লাইড হচ্ছে। এটা হলে পরে আমরা ফার্স্ট স্প্রিং এর যে এটা ভ্যালু সেটা পেয়ে গেলাম P1। এখন আপনি W এর মানটা বের করবেন মোমেন্ট এর মাধ্যমে। সামেশন অফ এম ও ইকুয়ালস টু 0। ও পয়েন্টের রেসপেক্ট আপনি যদি মোমেন্ট বের করতে যান তাহলে সামেশন অফ এম ও ইকুয়ালস টু 0। এম ও এখানে আপনি 7W বসান ইকুয়ালস টু 2P1 প্লাস 4P2। এটা কিভাবে আসলো? এটা আসলো, এটা আপনাদের যে আগের বেসিক সেই বেসিক দিয়ে করতে পারবেন। এটা বাম পাশেরটা শুধুমাত্র হচ্ছে যে 2 ইন্টু P1, এরপর ডান পাশে উপরের দিকে এটা হচ্ছে 4 ইন্টু P2, যে 4P2 আপনারা দেখেন 4P2। আর W পর্যন্ত যেটা 4 এবং 3, 7, 7, সো 7 ইন্টু W, 7 ইন্টু W। এখানে যে কোনো একটাকে আপনি যদি কাউন্টার ওয়াইজ ধরেন, বাকি দুইটা আপনার ক্লক ওয়াইজ হবে আর কি। মানে একটাকে পজিটিভ ধরলে অন্যদিকে কাউন্টার ক্লক ওয়াইজকে পজিটিভ ধরলে ক্লক ওয়াইজটা আপনার নেগেটিভ হবে। তো ওইভাবে যেটা নেগেটিভ সেটা এক পাশে থাকবে, যেটা পজিটিভ সেটা আরেক পাশে। সেই হিসেব থেকে আপনারা যদি এই ইকুয়েশনের মানগুলো বসান তাহলে ডাব্লিউ এর ভ্যালু চলে আসছে 371.25 LB। ওকে, জি স্যার। সো স্প্রিং এর ম্যাথগুলো এরকমই। সো আমাদের আশা করি যে চ্যাপ্টার 3 ইনশাআল্লাহ শেষ হয়ে গেল। হ্যাঁ, কারণ চ্যাপ্টার 3 এটাই আমাদের ছিল, বাকিগুলা অন্য জায়গায় ছিল। এখন আমরা দেখব হচ্ছে নতুন চ্যাপ্টার 4। So firstly, we have to know the definition of definition of beam. So definition of beam: a beam is a bar subjected to forces or couples that lies in a plane containing the longitudinal section of a bar. According to determinacy, a beam may be determinate or indeterminate. বিম হচ্ছে আপনার এমন একটা জিনিস যেটা হচ্ছে এক ধরনের বার। এই বারের উপর আপনার বিভিন্ন ধরনের ফোর্স কিংবা মোমেন্ট অ্যাপ্লাই হতে পারে। এই বিমগুলা বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম হতে পারে, বা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম এটাও হতে পারে। তো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম যেগুলো আছে এগুলো আমরা একটু দেখি, which is actually statically determinate beam. So statically determinate beams are those beams in which the reaction of the supports may be determined by the use of equations of static equilibrium. The beams shown below are examples of statically determinate beams. Statically determinate beams গুলো হচ্ছে যেই বিমের ক্ষেত্রে আপনি লোডের মান এবং যে পয়েন্টটা আপনার সাপোর্ট দিয়ে রাখতেছে সেই পয়েন্টে আপনি ফোর্সের যে মান
সেটা বের করতে পারবেন। That means statical derivative means of those reactions of the supports. সাপোর্টের যে রিয়াকশন সেটা আপনারা বের করতে পারবেন, অর্থাৎ এই পয়েন্টের যে সাপোর্ট, if force acts in this point you can find the value of force, so then we call this type of beam is statically determinate, অর্থাৎ এটাকে statically determinate beam বলা যায়। So here are some examples of statically determinate beams. The first example is your cantilever beam. Cantilever beam is one whose one point is free, and another point is connected to wall. ক্যান্টিলিভার বিম হলো সেই ধরনের বিম যেগুলো আপনার একটা পয়েন্ট ফ্রি থাকবে এবং অন্য একটা পয়েন্ট সেটা আটকানো থাকবে ওয়ালের সাথে। আর সিম্পল বিম হচ্ছে যে দুই পাশে মানে দুইটা সাপোর্ট আছে, এক পাশে হচ্ছে যে এটাকে বলা হয় পিন সাপোর্ট এবং অন্য পাশে হচ্ছে রোলিং সাপোর্ট। এই ধরনের যদি কোনো সাপোর্ট থাকে এবং তার উপর ফোর্স কিংবা মোমেন্ট এগুলো অ্যাপ্লাই হয়, তো এই ধরনের বিমগুলোকে আমরা সিম্পল বিম বলে থাকি। এরপর হচ্ছে ওভারহ্যাঙ্গিং বিম। ওভারহ্যাঙ্গিং বিম সেই ধরনের বিম যেই ক্ষেত্রে বিমের একটা অংশ বাইরে ওভারহ্যাং হয়ে থাকে। তো এই ধরনের বিমগুলোকে বলা হচ্ছে আপনার ওভারহ্যাঙ্গিং বিম। তো নাও we are looking for statically indeterminate beams. So statically indeterminate beams গুলো কি? If the number of reaction exerts upon a beam exceeds the number of equations in a static equilibrium, the beam is said to be statically indeterminate. আপনারা এর আগেও স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম গুলো দেখেছেন। আমি একটা কথা বলেছিলাম যে যদি নাম্বার অফ ফোর্সেস অর নাম্বার অফ আননোনস is more than number of equation, that means number of unknowns exceed the number of equations, then we call the problem, অর্থাৎ আপনার আননোন আছে 5টা, ইকুয়েশন আছে 4টা, সো এই 5টা আননোন কে 4টা ইকুয়েশন দ্বারা সলভ করা যাচ্ছে না। এই ধরনের যে প্রবলেম স্ট্যাটিক্যালি সলভ করা যাচ্ছে না, এই ধরনের যে প্রবলেম, সেই ধরনের প্রবলেমগুলোকে আমরা বলি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেমস। In order to solve the reaction of the beam, the static equation must be supplemented by equations based upon the elastic deformation of the beam. তখন যেহেতু আমাদেরকে স্ট্যাটিক্যালি সেটাকে ডিটারমিনেট করা যাচ্ছে না বিমের ইকুয়েশনগুলোকে, এবং ফোর্স সব ভ্যালু বের করা যাচ্ছে না, দেন আমাদেরকে তখন হেল্প নিতে হবে ইলাস্টিক ডিফরমেশনের ক্ষেত্রে, অর্থাৎ বিমের ডিফরমেশন ঘটেছে এরকম কিছু বিষয় আমাদেরকে এখানে কনসিডারেশনের মধ্যে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ওইটা নির্ণয় করতে পারবো। The degree of indeterminacy is taken as the difference between the number of reaction of the number of equation in static equilibrium that be applied. In this case, the probed beam is shown. There are 3 reactions, R1, R2, and M, only 2 equations, summation of M equals to 0 and summation of F B equals to 0 can be applied. Thus, the beam is indeterminate to the first degree. বিম দেখেন, এখানে যে বিমটা আছে এই বিমটা হচ্ছে ইনডিটারমিনেট একটা বিম, স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট একটা বিম।
কেন? কারণ here the unknown is R1. R1 টা unknown. কি বলেন? জি স্যার R1 unknown না? হ্যাঁ স্যার আননোন। তারপর P এটা known. P এটা একটা ফোর্সের মান। W এটাও known. M টাও কিন্তু unknown. ঠিক আছে? M টাও হচ্ছে এখানে unknown. সো এখানে unknown হচ্ছে তিনটা, R1, R2 এবং M. বাট ইকুয়েশন হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট করার জন্য দুইটা। একটা হচ্ছে সামেশন অফ m ইকুয়ালস টু 0 এই ইকুয়েশন, এবং আরেকটা হচ্ছে সামেশন অফ f. So the problem 3 is called the statically indeterminate problem. And এটার ডিগ্রি আছে, অর্থাৎ কত ডিগ্রিতে এটা statically the problem is 1, because unknown যদি তিনটা থাকে আর ইকুয়েশন যদি দুইটা থাকে তাহলে 3 - 2 = 1। তো এটাকে আমরা বলতে পারি যে ফার্স্ট ডিগ্রি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম। বুঝতে পারছেন? এই ধরনের যে প্রবলেমগুলো সেগুলোকে বলা হয় স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। তারপর আছে ফিক্সড অর রেস্ট্রেইনড বিমস। ফিক্সড অর রেস্ট্রেইনড বিম, এখানে আপনার এটাও স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমের একটা উদাহরণ। তারপর কন্টিনিউয়াস বিম, দিস ইজ অলসো an example of statically indeterminate problems. So here are some examples of statically indeterminate beams. অর্থাৎ এই সমস্ত বিমের ক্ষেত্রে আপনার আননোন থাকে বেশি বাট ইকুয়েশন থাকে কম, যার ফলে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম বা এই ধরনের বিমগুলোকে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম বলে থাকি। নাও টাইপস অফ লোডিং। লোডিং এর বিভিন্ন টাইপ সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই, লোডিং কয় ধরনের হতে পারে? Loads applied to the beam may consist of a concentrated load, load applied at point, uniform load, uniformly varying load, or applied couple or moment. These loads are shown in the following figures. এই ধরনের যে লোডটা, এই ধরনের লোডকে বলা হয় কনসেন্ট্রেটেড লোড, অর্থাৎ লোডটা একটা নির্দিষ্ট ফিক্সড পয়েন্টে কনসেন্ট্রেটেড হয়ে আছে। This type of load is called concentrated load. If the load is concentrated in 1 point or 2 point or several points, you can say these loads are concentrated loads. Now the second type of load is called uniform load. যদি আপনারা দেখেন যে লোডগুলা প্রত্যেকটা পয়েন্ট একদম থ্রু আউট দ্য হোল বিম লোডগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, সো এই ধরনের লোডগুলোকে আমরা ইউনিফর্ম লোড বা ডিস্ট্রিবিউটেড লোডও বলে থাকি। So this is the example of uniform load or distributed load. Number 3, this type of load is called uniformly varying load, because এখানে লোড ভেরিয়েশন হচ্ছে, বাট এই লোড ভেরিয়েশনটা হচ্ছে ইউনিফর্মলি লোড ভেরিয়েশন হচ্ছে, যার ফলে আমরা এই ধরনের লোডকে বলতেছি ইউনিফর্মলি ভ্যারিং লোড। আর 4 নাম্বার যে ফিগার আপনারা দেখতে পাচ্ছেন, this figure shows that this is the load of applied couple. So এখানে couple applied হয়েছে। couples mean
load into distance which is couple মানে মোচড় বা মোমেন্ট অ্যাপ্লাই হয়েছে মোমেন্ট অ্যাপ্লাই হয়েছে সো এটাও এক ধরনের মানে ডায়াগ্রাম এটা এক ধরনের লোড এখন আমরা দেখব হচ্ছে shear force diagram and bending moment diagram. Consider a simple beam shown of length L that carries a uniform load of W Newton per meter throughout its length and is held in equilibrium by reactions R1 and R2. Assume that the beam is cut at point C, a distance from X, a distance of X from the left support. From the left support and the portion of the beam to the right of C be removed. The portion removed must then be replaced by the vertical shearing force V together with a couple M to hold the left portion of the bar in equilibrium under the action of R1 and WX. The couple M is called the resisting moment or moment, and the force B is called resisting shear. The sign of B and M are taken to be positive if they have the senses indicated above. Instruction: write shear and moment equation for the beams in the following problems. In each problem, let x be the distance measured from the left of the beam. Also draw shear and moment diagrams specifying all change of loading position and at points of zero shear. Specifying values of all changes and loading positions and all at points of zero shear. Neglect the mass of the beam in each problem. আচ্ছা, এখানে আমরা বিমের যে ম্যাথগুলো আছে ভালো করে খেয়াল করেন। বিমের যে ম্যাথগুলো আছে সেগুলো যখন আমরা সলভ করতে যাব তখন আমাদেরকে যে কাজটা করতে হবে, শোনা যাচ্ছে কথা? জি স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, বিমটাকে আমাদের টু কাট দ্য বিম, কেটে যেখানে কাটবো বাম পাশ থেকে ওই পর্যন্ত দৈর্ঘ্যকে আমরা এক্স বলবো।
বাম পাশ থেকে ওই পর্যন্ত দৈর্ঘ্য আমরা এক্স বলবো এবং ডান পাশের অংশকে উধাও করে দেব। ঠিক আছে, আস্তে আস্তে আমরা এইভাবে বিমের ম্যাথ গুলা করতে থাকবো। তো বাম পাশ থেকে শুরু করে এই যে দৈর্ঘ্য সেটা হবে এক্স। এখন ডান পাশ যেহেতু আমরা উধাও করে দিছি, তো যদি ডান পাশ এখন এই যে নতুন যে বিমটা হয়েছে আমাদের, সেই বিমের জন্য দুইটা এক্সট্রা জিনিস এখানে অ্যাড করতে হবে। ছোট বিমের জন্য দুইটা এক্সট্রা জিনিস অ্যাড করতে হবে। একটা হচ্ছে শিয়ার ফোর্স ভি। এই যে দেখেন এখানে একটা ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, যেটাকে আমরা শিয়ার ফোর্স ভি বলতেছি। এবং এই ভিটাকে বা এই যে ফোর্সটাকে ধরে রাখার জন্য আমরা এটা বিপরীত দিকে আরেকটা মোমেন্ট এম চিন্তা করব। অর্থাৎ আমাদের এখানে কয়েকটা কাজ। এক নাম্বার কাজ হচ্ছে বিম আমাদের যেরকমই দেয়া থাকুক না কেন সেই বিমটাকে কেটে ফেলবো নির্দিষ্ট জায়গায়। কোথায় কাটতে হবে এটা আমরা ম্যাথ করার সময় দেখতে পারবো। ডান পাশের অংশ উধাও করে দিব, বাদ দিয়ে দিব, এবং বাম পাশে যেভাবে আছে ওভাবেই থাকবে। বাম পাশ থেকে ডান পাশে কাটা অংশ পর্যন্ত দৈর্ঘ্য হবে এক্স। আমরা দুইটা বিষয় এখানে অ্যাড করব নতুন করে, হচ্ছে শিয়ার ফোর্স ভি, এটা নিচের দিকে অ্যাড করব, আর একটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট এম, এটা ঘড়ি কাটার বিপরীত দিকে অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাড করব। আমরা এইটা ধরে ম্যাথ করা স্টার্ট করব এবং আমাদের ম্যাথের রেজাল্ট যদি পজিটিভ আসে তাহলে বুঝতে হবে যে শিয়ার ফোর্স আমরা যে দিকে ধরেছি সেটা পজিটিভ ছিল। যদি আমাদের ম্যাথের রেজাল্ট নেগেটিভ আসে তাহলে বুঝবো যে আমরা ভি যেখানে ধরেছি দিকটা আসলে তার বিপরীত। এম এর ক্ষেত্রেও একইভাবে এই জিনিসটা প্রযোজ্য, অর্থাৎ এম এর দিক যদি আমরা যেটা ধরেছি সেই দিকই হয় তাহলে এম পজিটিভ, আর এম নেগেটিভ হলে আমরা যে দিকে ধরেছি এম এর দিক হবে সেটা বিপরীত দিকে। তো আমাদের কাজ হলো বিমটাকে কাটা, এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হলো লেফট পয়েন্ট থেকে এক্স ডিস্টেন্স পর্যন্ত বা একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত এক্স ধরা ডিস্টেন্সটাকে। তিন নাম্বার কাজ হলো শিয়ার ফোর্স ভি লেখা বা ভি দেখানো। চার নাম্বার কাজ হলো মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট এম, সেটাকেও ডান পাশে আঁকা। তারপর 5 নাম্বার হচ্ছে আমরা ম্যাথটা সলভ করব। সলভ করে যদি পজিটিভ আসে তাহলে আমরা যে দিকে ধরেছি সেটা ঠিক আছে, আর যদি নেগেটিভ আসে তাহলে আমরা যেদিকে ধরেছি আসল দিকটা হবে তার বিপরীত। বুঝতে পারছেন? জি স্যার। তো আজকে আপাতত এই পর্যন্তই থাকুক। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ এই ম্যাথগুলা কিভাবে সলভ করতে হয়, শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট বা আপনার বিমের যে ম্যাথগুলো এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ধন্যবাদ স্যার। ঠিক আছে, সালাম আলাইকুম। বাচ্চারা, কি খবর তোমাদের? খুবই ভালো খবর, খুবই ভালো খবর দাদা। তোমার কি অবস্থা? এই যে আছে আলহামদুলিল্লাহ। কই আছো তুমি এখন? এই তো আছি একটু কাজে, লাঞ্চ করতেছি, খাওয়া শেষ প্রায়।
না বাসায় নাকি বাইরে বাইরে। আছো?